আমাদের অযোধ্যা ভ্রমণের একদম শেষ দিনে ট্রেন ছিল সন্ধ্যা 7:30টায়, তাই আমাদের হাতে কিছুটা সময় থেকে গিয়েছিল। এই সময়কে কাজে লাগাতেই আমরা বেরিয়ে পড়লাম ঐতিহাসিক এবং পৌরাণিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অযোধ্যার এক দর্শনীয় স্থান গুপ্তার ঘাটের উদ্দেশ্যে। আজকের গল্প এই গুপ্তার ঘাটকে নিয়েই। যাই হোক, এখন 1:25 বাজে। আমরা বেরিয়ে গেলাম রুম থেকে, এখন স্টেশনের ভেতরেই রয়েছি। আমরা এখান থেকে এখন চলে যাব হচ্ছে গুপ্তার ঘাটে, এবং তার আগে যাব নাগেশ্বর রাজ মন্দিরে, তারপর সেখান থেকে গুপ্তার ঘাটে যাব। গুপ্তার ঘাটের ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব রয়েছে। আপনারা জানেন যে গুমনামী বাবার সমাধি রয়েছে গুপ্তার ঘাটে। এই গুমনামী বাবার কেউ নন, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা অনেকেই মনে করেন। চলুন তাহলে ওখানে যাওয়া যাক। আচ্ছা, একসঙ্গে টোটো ওইভাবে পাওয়া গেল না, তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি হচ্ছে রামকি পাইরি। ওখানে নাগেশ্বর রাজ মন্দির রয়েছে, সেই মন্দিরটা দর্শন করব। আপনারা জানেন যে রামকি পাইরিতে যে দ্বীপ উৎসব হয় এবং সেখানে প্রচুর প্রদীপ, প্রায় 25 লক্ষের অধিক প্রদীপ জ্বালিয়ে দ্বীপ উৎসব পালন করা হয় ঠিক কালী পূজার সময়। আমরা ওই জায়গাটাতে এখন যাচ্ছি। আচ্ছা, আমরা চলে এসেছি রামকি পাইরিতে। এখানে নাগেশ্বর রাজ মন্দির আমরা দর্শন করব, তারপর এখান থেকে চলে যাব হচ্ছে গুপ্তার ঘাটে। তো এই যে আমার সামনে এই যে রামকি পাইরি, এখন অনেকটাই সংস্কারের কাজ চলছে। এই যে দেখা যাচ্ছে এই সাইডটাতেই হচ্ছে নাগেশ্বর রাজ মন্দির সামনে, আর এই হচ্ছে রামকি পাইরি। এখানেই দ্বীপ উৎসব অনুষ্ঠিত হয় কালী পূজার দিন। তখন গত বছর 25 লক্ষ প্রদীপ জ্বলেছিল। রামকি পাইরিতে কিছুক্ষণ কাটিয়ে নাগেশ্বর রাজকে দর্শন করে আমরা রওনা দিলাম ঐতিহাসিক গুপ্তার ঘাটের উদ্দেশ্যে। আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, তার সঙ্গে কথা হলো 300 টাকা সে নেবে, আমাদেরকে গুপ্তার ঘাট ঘুরিয়ে পৌঁছে দেবে স্টেশনে। বেশ কিছুক্ষণ শহরের গলিপথ ঘুরে অবশেষে আমরা এসে পৌঁছালাম সরজু নদীর পাড়ে। তারপর পার বরাবর এগোতে থাকলাম সামনের দিকে। নদীর পার বরাবর বেশ খানিকটা চলার পর আমরা এসে পৌঁছালাম কোম্পানি গার্ডেনে। খুব সুন্দর করে সাজানো এই বাগানের শেষেই রয়েছে গুপ্তার ঘাট। হাতে কিছুটা সময় থাকলে সুন্দরভাবে সাজানো এই বাগানটি ঘুরে দেখা যেতে পারে, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার জন্য এই বাগানে আর নামা সম্ভব হয়নি। আমরা পৌঁছে গিয়েছি গুপ্তার ঘাটে, এখন ভেতরে প্রবেশ করব।
আমরা পৌঁছে গিয়েছি গুপ্তার ঘাটে। এখানে সামনে মন্দির রয়েছে, আর এখানে বোটিংয়ের জন্য বলছিল এই যে পেছনে এখানে সব ছোট ছোট নৌকো রয়েছে, এতে বোটিং হয়। আর ঘাটের ওপরেই এই যে মন্দির। মন্দির তো এখন বন্ধ রয়েছে মনে হচ্ছে। এই আমার পেছনে হচ্ছে মন্দির। এখন মন্দির বন্ধ রয়েছে, তাই ভেতরে প্রবেশ করা যাবে না। আমাদের হাতে সময়ও নেই যে দীর্ঘক্ষণ বসে থাকবো, তাই বেরিয়ে যাবো এখান থেকে। আর ঠিক আমার সামনে হচ্ছে নদী, পিছনে নদী। ঘাটটা কিন্তু বেশ সুন্দর। এই যে এখানে অনেক ছোট 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 বোট রয়েছে, এগুলোতে করে নদীর মধ্যে কিছুক্ষণ ঘুরে আসা যায়। এখানে নদী বেশ চওড়া। আর বাংলা সিনেমা গুমনামিতে গুমনামি বাবাকে দাহ করার যে দৃশ্য দেখানো হয়েছে তার শুটিং সম্ভবত এখানেই হয়েছিল। গুপ্তার ঘাটে যে রাম মন্দির রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এবার আমরা এগিয়ে যাচ্ছি গুমনামি বাবার যে সমাধি রয়েছে সেইখানটায়। সমাধি বলতে ওখানেই গুমনামি বাবাকে দাহ করা হয়েছিল। গুপ্তার ঘাটের ঐতিহাসিক গুরুত্বের কথা বলতে গেলে যার নাম সবার আগে উঠে আসে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। আপামর ভারতবাসীর একটা বড় অংশ এটা মনে করেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি, বরং জীবনের শেষ কটা দিন তিনি কাটিয়ে গেছেন এই গুপ্তার ঘাটে গুমনামি বাবার ছদ্মবেশে। আমরা চলে এসেছি। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে সেই গুমনামি বাবার সমাধি ক্ষেত্র। যারা সচক্ষে গুমনামি বাবাকে দেখেছেন তারা অনেকেই বলেছেন তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, এমনকি তার চেহারায় হুবাহু মিল রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। তবুও বিশ্বাস করতে কষ্ট হয় এই মহান বিপ্লবী, বীর যোদ্ধা, জাতির নায়ক আজ আর আমাদের মধ্যে নেই। বসে আছি পথ চেয়ে তোমারই ফেরার অপেক্ষায়। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। সকলে ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।